নমস্কার, বাংলা বাজারে সকলকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত। আজকের শীর্ষক নিন হিসেব। জুনিয়র ডাক্তারদের 30% 1-1.5-2 কোটি টাকা দিয়েই ডাক্তার হয়েছেন। বহুদিন আগে ইংরেজি শেখার এক গল্প শুনেছিলাম সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়ের কাছে। তার গল্পের নায়ক সেই ভদ্রলোক অসম্ভব ভালো ইংরেজি শিখেছিলেন, কিন্তু সেই অসম্ভব ভালো ইংরেজি বলার মধ্যে মধ্যে তিনি শীষ দিতেন বা শীষের আওয়াজ বেরোতো, সু সা এরকম। তো ওইটুকু ছাড়া ওনার ইংরেজি ছিল নির্ভুল পাক্কা ব্রিটিশ অ্যাকশন। সমস্যা শুধু ওই সাই সু এরকম করে আওয়াজ। তো অনেক পরে নাকি জানা গিয়েছিল সেই সময় রেডিওর শর্ট ওয়েভে বিবিসি শুনে শুনে তিনি ইংরেজিটা শিখেছিলেন। সেই রেডিও শর্ট ওয়েভ বিবিসির কথা যাদের এখনো মনে আছে, ওই নয়েজের কথা তারা জানেন, তারা বুঝতে পারবেন, তারা বিলক্ষণ বুঝতে পারবেন। আপনারা ভাবছেন এই তিলোত্তমা ধর্ষণ হত্যা মামলা বানভাসী পশ্চিমবঙ্গে আমি কি নিয়ে আলোচনা করতে বসলাম। আসলে গত বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এখনো 40% নিরক্ষরের দেশ, 70% বিলকুল ইংরেজি না জানাদের দেশের সর্বোচ্চ বিচারালয়ে বসে নির্ভুল আর চোস্ত ইংরেজি শুনে যাচ্ছি। অনেকেই শুনছেন, আপনারাও শুনছেন। যারা ভেবেছিলেন সর্বোচ্চ কোর্ট বলে কথা, বসবে আর ফাঁসি দেবে ঘাচাং, তারাও এই 6 নম্বর 7 নম্বর শুনানি শুনছেন। যারা জানতেন এখানে কিছু হবে না তারাও শুনছেন, আমরাও শুনছি। আমার ধারণা অনেকেই ওই ইংরেজি শেখার জন্য শুনছেন, শুনতেই পারেন। চোস্ত ইংরেজি শেখা ছাড়া অন্য কিছুই তো জানা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। কিন্তু এই শর্ট ওয়েভে ইংরেজি শেখার মতন এখানেও এক সমস্যা আছে। প্রতিটি বাক্যের শুরু, মধ্যে এবং শেষে এই চোস্ত ইংরেজি বলনেওয়ালারা মাই লর্ডস মাই লর্ডস মাই লর্ডস মাই লর্ডস বলেই চলেছেন। কাজেই এই সুপ্রিম কোর্টের শুনানি থেকে ইংরেজি শিক্ষার্থীরা প্রতিটি বাক্যের আগায় পাছায় মাই লর্ডস জুড়ে দিলে আমি অবাক হব না। আর এই ইংরেজি শেখা ছাড়া আর কিছু কি হচ্ছে বা কিছু হবে? কিছুই হবে না। আমরা আগেই বলেছিলাম। গতকাল যে শুনানি চললো ঘন্টা 2 ধরে, তার মধ্যে প্রথম জমাটি জায়গাটা ছিল শুনানি বসা নিয়ে। শুনানি বসার আগেই মানে বসতেই সঙ্গে সঙ্গে সিবিআই কাউন্সিল যিনি ছিলেন তিনি জানালেন যে আমরা ঠিক প্রস্তুত নই, মানে যদি এটাকে একটুখানি পিছিয়ে দেওয়া যায়, কিছুদিন পিছিয়ে ইত্যাদি। জাজেরা মানে বিচারকরা উঠে যাবেন সেই সময় বাকি যে আইনজীবী তারা বললেন যে না, আমাদেরও কিছু বলার আছে। মানে জুনিয়র ডাক্তারদের আইনজীবী বা এরকম যারা ছিলেন, তারা মৃতার পরিবারের যারা বাবা মার হয়ে যারা দাঁড়িয়েছেন তারা বললেন আমাদের কিছু বলার আছে। তো জাজেরা নিজেদের ঘরে গেলেন। ওটা জিবি ঠিক নয়, 3 জনে মিলে বৈঠক করে ওনারা ফিরে এসে জানালেন যে ঠিক আছে, ওদের কথা শুনছি। এটা ছিল প্রথম মজার ব্যাপার। দ্বিতীয় মজার যেটা, সেটা ছিল জুনিয়র ডাক্তারদের কাউন্সিল সমানে বলে যাচ্ছেন মাই লর্ডস, the doctors have joined their duties and my lords doing all essential and emergency services, my lords. ততবার মহামান্য বিচারপতি বলছেন are they performing all the duties including essential and emergency services? আবার উনি বলছেন my lords, yes they are performing all essential and emergency duties, my lords. বাংলায় হলো জুনিয়র ডাক্তারেরা কি সব কাজ করছেন? জবাব হলো আজ্ঞে হুজুর, ওরা জরুরি সমস্ত পরিষেবা দিচ্ছেন। বুঝুন কতটা নোংরা খেলা চলছে। কেবলমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন, অন্য সেবা করছেন না, অন্য কাজ তারা করছেন না। সেটা বলার জন্য কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইংরেজি বলা যায়। দেখ রা হ্যায় বিনোদ, अंग्रेजी में कैसा घूम फिरा कर बोलते हैं, ওরকম একটা ব্যাপার। তো শেষমেশ বিচারপতি অবশ্য তার অর্ডারে অল ডিউটিজ ইনক্লুডিং এসেনশিয়াল অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস কথাটা জুড়ে দিয়েছেন। অবশ্যই কথা হয়েছে, কিন্তু তারপরেই রাত্রিবেলায় বৈঠকে তারা বসলেন। জিবি জেনারেল বডি মিটিং, 7,500 মানুষের জেনারেল বডি, জনা 50 বেশি নয়। তারা বসে ঠিক করেছেন আবার অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে। ওখানে তাদের আইনজীবী বলে এলেন দে হ্যাভ জয়েন্ট ডিউটিস। বললেন না আর কোনো অসুবিধা আছে কি না, বললেন না যে এই অসুবিধে না পূরণ হলে আবার আমরা বসবো রাত্রিবেলাতেই ক ঘন্টার মধ্যে
সুপ্রিম কোর্ট বলার ক ঘন্টার মধ্যে তারা আবার অনির্দিষ্টকালীন ধর্মঘটে মানে কর্মবিরতিতে চলে গেলেন। ওখানে আরও কথা হয়েছে, কটা সিসিটিভি লাগানো হলো, কেন তাড়াতাড়ি হচ্ছে না, রেস্টরুম তৈরি হলো ইত্যাদি নিয়ে, আর বাকিটা বন্ধ খামে অভিযোগ জমা করা ইত্যাদি নিয়ে বাচ্চে লোক তালি বাজাও, শুনানি শেষ। কাজে এতক্ষণ ধরে বসে থাকলে ইংরেজি শেখা ছাড়া আর তো কোনো কাজ থাকতেই পারে না। এবং আমি বলছি এই জিনিস চলবে। 537 জন কৃষক মারা গিয়েছিল কৃষক আন্দোলনের সময়ে। কি হয়েছিল আমাদের সুপ্রিম কোর্টে? আমাদের অন্নদাতারা তাদের ফসলের দাম চাইছিল, কেউ শুনেছিলেন নাকি? লাইভ স্ট্রিমিং। দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র গাড়ির চাকার তলায় পিষে মেরেছিল 4 জন কৃষককে আর একজনকে, 5 জন মোট। শুনেছিলেন লাইভ স্ট্রিমিং? চোখ শিয়ালদহে, কান দিল্লিতে ছিল না। মণিপুরের ব্যাপারে লাইভ স্ট্রিমিং না, কারণ সেসব সামলাতে রসদ ছিল না, তেমন জমাটি গল্প ছিল না, মেধাবী কাহানি ছিল না, কাজেই লাইভ স্ট্রিমিংও হয়নি। দেশের 40 কোটি অন্নদাতার জীবন মরণের লড়াই নিয়ে চিন্তিতই নয় আমাদের দেশের শাসক, প্রশাসন, বিচার ব্যবস্থা। কিন্তু জুনিয়র ডাক্তারদের সুরক্ষার জন্য কেন আরো তাড়াতাড়ি সিসিটিভি লাগানো হলো না? বানবাসী মানুষেরা মরছে, মরুক, তাদের মরতে দাও, সিসিটিভি লাগাও, রেস্টরুম করো, এসি রেস্টরুম। তা নিয়ে চিন্তিত আমাদের বিচার ব্যবস্থা, মাই লর্ডস। এবং যেখানে সত্যিই ধর্ষণ হত্যার মামলা চলছে সেখানেও বিরাট রগড়, আমাদের একরা হতাশা। সিবিআই যে আসলে একটি নিটোল রাঙামূল্য সংগঠন তা একেবারে চোখের সামনে। তারা জানালো যে ওই টালা থানার সিসিটিভি ফুটেজ সিএফএসএল-এ গিয়েছিল। অভিযুক্তদের এবং মৃতার মোবাইল ফোনও পাঠানো হয়েছিল সিএফএসএল মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে। সেখান থেকে যা পাওয়া গেছে তা নিয়ে জেরা করার জন্য ওনাদের মানে সন্দীপ ঘোষ বা ওই টালা থানার ওসিকে জেরা করা দরকার, সেই জন্য সিবিআই হেফাজতে নিয়ে আসা দরকার। বিচারক বলেন ওরা তো সহযোগিতা করছেন না, তাহলে ওদেরকে জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করাই যায়, করুন। এবং তারপরে সন্দীপ ঘোষের আইনজীবী বলছেন এর আগে সন্দীপকে নিজেদের হেফাজতে নিলেও আদৌ জিজ্ঞাসাবাদ করেনি ওই এজেন্সি। আদালত অনুমতি দিয়েছিল যে সন্দীপকে যখনই সিবিআই জেরা করবে তখন সেখানে উপস্থিত থাকতে পারবেন তার আইনজীবী। সন্দীপের আইনজীবী বলেন তাকে ডাকাই হয়নি, তাহলে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হলো কখন? এছাড়াও তিনি বলেন যে সন্দীপের কোনো বয়ানই রেকর্ড করা হয়নি। তাই নাকি? এরপরেই সন্দীপ যে বয়ান দিয়েছেন তা দেখতে চান বিচারক। এবং সিবিআইয়ের আইনজীবী ওই আদালতের মধ্যে কেস ডায়েরি তন্ন করে খুঁজছেন, কোথায় আছে সেই পাতা। বয়ান কোথায় তা খুঁজে পাওয়া গেল না এবং তিনি দেখাতে পারেননি। এরপর সিবিআই সন্দীপকে আর হেফাজতে চাইনি, লজ্জায় বোধহয় তাকে আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। মানে কীরকম তদন্ত হচ্ছে বুঝুন? যাকে ডাকা হলো, হেফাজতে নেওয়া হলো, তাকে জেরাই করা হলো না। যদি জেরা করা হয়ে থাকে তার বয়ান রেকর্ড করা হলো না। এরকম মগজহীন, শিরদাঁড়াহীন তদন্ত যারা চালিয়ে যাচ্ছেন তাদের দপ্তরে গিয়ে শিরদাঁড়া বা মগজ দেবে কে? জুনিয়র ডাক্তারেরা তো তাদের শিরদাঁড়া লালবাজারে আর মগজ স্বাস্থ্য ভবনে আগেই ফেলে রেখে দিয়ে এসছেন। সিবিআই ছুলে 150 ঘা সরকার আর ব্যানার্জিরা নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে। কাজেই সিবিআইয়ের তদন্ত মোটামুটি আমাদের দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন চলছে। আসলে দেশ তো চলে কিছু মানুষের দ্বারা, কিছু মানুষের জন্য আর কিছু মানুষের হয়ে। সব কটা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, আইন, আদালত, পুলিশ, প্রশাসন, খেয়াল করে দেখুন সবটা বড় লোকেদের কারবার। সবটা 30 লক্ষ টাকার এক উকিল নাকি 1 টাকার বিনিময়ে মামলা লড়ছেন। কোন মামলা? আপনি গেলেই লড়বেন না। যে মামলাতে চোখ আছে সববার, কিছু না হোক, যে মামলার বিচার ন্যায় বিচারের আশা করেন আম আদমি, সেই হাই প্রোফাইল মামলাতে 1 টাকা নিচ্ছেন। সুপারস্টার দেবের মাল্টি স্টারার ছবিতে হিরো হিরনের ক্যামিও রোলের মতন, হ্যাঁ, বিনা পয়সায়, কারণ লোকের চোখ পড়বে, বাজারে নাম হবে। শিক্ষা, হ্যালো করি মাখো তেল, আমি কি তোমার পর? কলকাতায় বড় প্রাইভেট স্কুলে সারা বছরে যে ফিজ লাগে বীরভূমের এক গ্রামের সমস্ত মানুষের আয় মেলালেও সেই অঙ্ক মিলবে না। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়তে চান, নিট পরীক্ষায় পাস করতে চান, আছে তো ব্যবস্থা।
40-50 লাখে কেবল প্রশ্নপত্র নয়, খাবার দাবার থাকার ব্যবস্থা সমেত উত্তর পর্যন্ত মুখস্থ করিয়ে হলে পাঠানো হচ্ছে। কারা যে মেধায় পাস করছেন, কারা টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে বোঝাই যাবে না, তারা মগজ নিয়ে ঘুরছেন হাতে। এরপরেও ফেলটুসদের জন্য আছে ঝাঁ চকচকে প্রাইভেট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজ। ম্যানেজমেন্ট কোটা আর এনআরআই কোটায় আছে 67% আসন। হ্যাঁ, প্রাইভেট কলেজের, মেডিকেল কলেজের 67% আসন টাকা দিয়ে পাওয়া যায়। এনআরআই কোটার রেট জানতে চাইবেন না, কারণ কলকাতায় বসে কেপিসি কলেজের ঘোষিত এনআরআই কোটার খরচ হলো 2 কোটি টাকা। দিয়ে দিচ্ছি, দেখুন। আইকেআর মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটায় পড়ার খরচ 5 বছরের জন্য লাগবে 89,40,000 টাকা। এটাই কলকাতার কেপিসি কলেজে 72 লক্ষ টাকা। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ বজবজে 99,21,000 টাকা। আইকিউ কলেজে দুর্গাপুর, সেখানে 83,23,000 টাকা। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে পড়তে লাগবে 99,31,000 টাকা। গৌরী দেবী মেডিকেল কলেজ দুর্গাপুর 78 লক্ষ টাকা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ 86,55,000 টাকা। জেআইএস মেডিকেল কলেজ হাওড়াতে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে গেলে লাগবে 99,55,000 টাকা। এগুলো আপনি নিজেও দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। edufever.com নামে এক সাইটে বিস্তারিত বিবরণ আছে। এবং মাথায় রাখুন, এই সমস্ত কলেজের 67% আসন এই টাকাতে বিক্রি হয়। এবং এইখানে সেই কাহানি মে টুইস্ট আছে, এগুলো হচ্ছে ঘোষিত টাকার পরিমাণ। মানে চাইলে আপনারা এই সমস্ত মেডিকেল কলেজের ওয়েবসাইটেই এই টাকাটার হিসেব দেখে নিতে পারেন। কিন্তু আমার সোর্স বলছে আসলে এর চেয়ে অনেক 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 বেশি লাগে, এবং সেই টাকাটা ক্যাশে বা অন্যান্য উপায়ে নেওয়া হয়। কলেজের সঙ্গেই হাসপাতাল আছে, ক্যাশ টাকার হিসেব মেলানো খুব সহজ। কত আসন, কতজন ডাক্তার এই সমস্ত কলেজ থেকে বের হন? আগে সরকারি মেডিকেল কলেজে 2-5টা আসন ওই মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এসবের জন্য হয়তো থাকতো, আছে, ছিল। জ্যোতি বসুর সেই কোটা রিলিজ করেছিলেন, সব আমলেই সবাই সেই কোটা রিলিজ করে, মমতা সরকারও করেছে। পশ্চিমবঙ্গের 9টা বেসরকারি মেডিকেল কলেজে মোট 1500 আসন আছে, 1500। আর এই 1500 আসনের 495টা হলো স্টেট কোটা। মানে যারা আগে জয়েন্ট এন্ট্রান্স বা পরে নিট পরীক্ষা দিয়ে আসছেন, তারা এই রাজ্যের যারা, তাদের একটা কোটা রয়েছে। মানে সেখানেও সরকারি মেডিকেল কলেজের চেয়ে অনেক বেশি টাকা, অনেক বেশি টাকা লাগবে। কিন্তু সেটা কোথাও 15, কোথাও 18, কোথাও 25 লক্ষ টাকা। কিন্তু বাকি 1005 জনের ভর্তি হতে কোনোভাবেই 1-1.5 কোটি টাকার কম নয়। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি বলে নেমে আসার কোনো দরকার নেই। বলেছি যা সেটা সত্যি। এদের মধ্যেও আছে এনআরআই কোটা, তাদের টাকার হিসেব দেওয়াই সম্ভব নয়। শুনেছি কখনো কখনো তার 2-2.5 কোটি ছাড়িয়ে যায়। তার মানে কেবল বাংলাতে প্রতি বছর 1005 জন ডাক্তার বের হচ্ছেন, যারা 1.5-2 কোটি টাকা দিয়ে মেডিকেল কলেজে ঢুকছেন। হ্যাঁ, পাশ করার পরেও এনারা জুনিয়র ডাক্তার, এনারাও এই জুনিয়র ডক্টরস মুভমেন্টে আছেন। বাংলাতে মোট কতজন ডাক্তার বের হচ্ছেন? হিসেব বলছে 3,825 জন ডাক্তার বের হওয়ার কথা। এবারে ভাবুন, ডাক্তারবাবুদের প্রায় 30% আসেন ওই ম্যানেজমেন্ট কোটা আর এনআরআই কোটা থেকে। মানে এরাই ডাক্তারি পড়েন মেধা নয়, টাকার বিনিময়ে, 1.5-2-2.5 কোটি টাকার বিনিময়ে। এবং যাদের বাবা মায়ের এত পয়সা আছে, তারা ছোট থেকে নামি দামি স্কুলেই ভর্তি হয়েছেন, সেখানেও 1-1.5 কোটি টাকা গচ্চা গেছে। এনাদের মুখে বিপ্লব শুনতে বেশ আমোদ লাগে, আমোদ গেড়ে বাঙালিদের আরও বেশি আমোদ লাগে। মানে ডাক্তার দেখাতে যাচ্ছেন, 100 জনের মধ্যে 30 জন এই টাকা দিয়ে ডাক্তার। সেটা মাথায় রাখুন। আপনি ভয় পাচ্ছেন? তা দেখি, আপনার চেয়েও বেশি ভীত এই জুনিয়র ডাক্তারেরা, যাদের প্রতি 100 জনের 30 জন আসলে মেধা নয়, টাকা দিয়েই ডাক্তার হয়েছেন। সেটাই বলেছি, ঠাকুর ঘরে কেড়ে বলে লাফানোর কোনো দরকার নেই। আরও গল্প আছে। এদের অনেকেরই ঘরে নিজেদেরই ধর্ষণের অপরাধ আছে, মামলা আছে, সেসব গল্পও আসবে। তাদের সুরক্ষার জন্য চিন্তিত
সরকার থেকে, প্রশাসন থেকে, আদালত, বিচার ব্যবস্থা, এটা গেল একদিকের ছবি, মানে হেলথ সিস্টেম, এদের ডাক্তারেরা। এবারে অন্যদিকের ছবিটা রাস্তায় বেরোলেই দেখতে পাবেন, হাজারে হাজারে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং হোম, এবং তার জন্য বিদেশের টাকা আসছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশের কোম্পানি চলে আসছে। সেসব হাসপাতালের চিকিৎসা কাদের হবে? রমা কৈবর্ত, শ্যামা জানা, তাদের হবে? সবচেয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেখানে, সেখানে গোপনীয়তা চূড়ান্ত। কেন এই গোপনীয়তা? কিসের জন্য সেই গোপনীয়তা? অনেক কারণ। বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গ ডোনেশন, বেআইনি ডোনেশন চলছে সেখানে। সেখানে লিঙ্গ নির্ণয় হচ্ছে, ভ্রূণের হচ্ছে, এগুলো বার করতে হবে। সিবিআই সেখানে লাগানো দরকার। একটু খোঁজ নিলে জানা যাবে এখানে খুব সামান্য কোনো চিকিৎসার খরচ 3-4-5 লক্ষ টাকায়, ফোঁড়া কাটা ইত্যাদি এরকম ধরনের ব্যাপার। বাচ্চা জন্ম দিয়ে বেরিয়ে আসছে বিল 12-15-18 লক্ষ টাকা। ওই যে রথযাত্রার দিনে বাচ্চা, সরস্বতী পুজোর দিনে জন্ম, নানান কায়দায় আছে। সন্তান নেবার আগে মা বাবাদের কাউন্সেলিং থেকে শুরু করে মহালয়ার দিনে বাচ্চার জন্মের গ্যারান্টি মূল্য 21 লক্ষ টাকা। অন্য অসুখের কথা বাদই দিলাম, কারা ডাক্তার এখানে? কারা চালান এসব হাসপাতাল? ডাক্তার নয়। কাদের জন্য চলে এই হাসপাতাল? তারা একদিন জুনিয়র ডাক্তার ছিলেন না? লোল চর্ম বৃদ্ধ ঢুকবেন হাসপাতালে, টান টান হয়ে বেরোবেন দেব আর প্রসেনজিতের মতো, মূল্য 50 লক্ষ। ফর্সা হওয়া থেকে হাঁটু বদলে শ্যাম থাপা, মূল্য দিলেই হবে। এটাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। কেউ কোনো কথাই বলছে না। জুনিয়র ডাক্তারেরা এই বেসরকারি হাসপাতাল নিয়ে একটা কথাও বলেছেন? বলেননি। উল্টে এই বেসরকারি হাসপাতালের মাফিয়ারা তাদের পাশে আছে। একটা কথাও বলেছে ওই ক্যাপিটেশন ফি নিয়ে ডাক্তার বানানোর বিরুদ্ধে? বলেননি। কারণ তাদের প্রতি 100 জনের মধ্যে 30 জন এই টাকা খরচ করেই ডাক্তার হয়েছেন। এক রাষ্ট্র যে প্রতিদিন 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 প্রতিটা মুহূর্ত মানুষের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে খাড়া করে, মুখোমুখি দাঁড় করায়, এই যে শ্রেণী বৈষম্যই এই রাষ্ট্রের ভিত্তি। দেশের 10-15% মানুষের তৈরি এই ইকোসিস্টেম খুব ভালো করে জানে যে কোনো মুহূর্তে এক বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাই মাঝে মধ্যে তাদেরও লোক দেখানো আন্দোলন আর বিপ্লবী কথাবার্তা বলতে হয়, বিপ্লবী মুখ তৈরি করতে হয়। কিছু মানুষ ভুল বুঝে, কিছু মানুষ ধান্দায় সেই আন্দোলনে নেমেও পড়েন, সমর্থন করেন। 2-3 বছরের মধ্যেই এই বিপ্লবীদের 90% মাসে 2-3-4-5-8 লক্ষ টাকার নিশ্চিন্ত জীবনে ঢুকে পড়বেন। কেউ আপেলো, কেউ মেডিকা, কেউ আরও কোনো জায়গাতে। আবার নতুন মুখ আসবে, আবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন হবে, আবার রাত দখল, সকাল দখল হবে। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন। নমস্কার।